34টা স্টক, একটা বড় মাপের পোর্টফোলিও। কিন্তু মুশকিলটা হচ্ছে যাকে নিয়ে বলছি তাকে কিছু বক্তব্য রাখবো আর ডিটেলস পোর্টফোলিও অ্যানালিসিস করবো। সব কিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ ফর ইউর অ্যাডভাইজার। কোনো রকম অ্যাডভাইস দেওয়া নয়, আমি শুধু অ্যানালিসিসের কাজটা করে দিচ্ছি এবং আলটিমেটলি এটার কোনো রকম কেনা বেচার ব্যাপারে আমি বলছি না। যে ব্যাপারটা বলার সেটা হচ্ছে একমাত্র সেটা শিউলি চক্রবর্তী। আজকে প্রথম দিন বলে আমি অনেক জিনিসকে কিন্তু বলিনি, কিছু ওকে বলছি না, কিন্তু যে বিষয়গুলো আমি বাকিদের বলে দিচ্ছি এরপর যখন পাঠাবে কতগুলো বিষয়কে মনে রাখতে হবে আপনাদেরকে। সেটা হচ্ছে অবশ্যই মেনশন করবেন বয়স, 1 নাম্বার। প্রতি মাসে কত টাকা করে এসআইপি করতে পারবেন, মিউচুয়াল ফান্ড কিছু আছে কিনা, এখানে কোনো টাকা ইনভেস্ট করা আছে কিনা, যদি থেকে থাকে কত টাকা রয়েছে, প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে কত রয়েছে, কত করে দিতে পারবেন মাসে মাসে, সমস্ত কিছু, রিস্ক কতটা নেওয়ার ক্ষমতা রয়েছে, কাজ করেন সেখানে বার্ডেন কি, মানে একটা এই ব্যাপারটা কীরকম হয়, যেরকম একজন ডাক্তারের ওষুধের নাম দেখে নিজেরা কিন্তু ট্রিটমেন্ট করা যায় না তা না, কিন্তু সেখানে আর একজন ডাক্তারের ট্রিটমেন্টে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। একটা ডাক্তারের ট্রিটমেন্ট করে তার হিস্ট্রি জানে, সেরকমভাবে আমি যখন কোনো কাউকে কনসালটেশন দেই তার ডিটেলস হিস্ট্রিটা কিন্তু আমার জানতে হয়। ইনফ্যাক্ট আমি খুব শিগগিরই যে ব্যাপারটা চালু করতে চলেছি, সেক্ষেত্রে আপনার কমেন্টে জানাবেন যে প্রসেসটা ইয়েস অর নো। মানে ইয়েস হলে বুঝবো যে হ্যাঁ আমি যেটা করতে চলেছি সেটা সঠিক, মানে আপনাদের মনোমতো হবে কিনা। সেটা হচ্ছে আমি যখন অ্যানালাইসিস করব তখন লাইভে করব এবং লাইভে ডাইরেক্টলি তাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবো। ফলে যেসব প্রশ্নগুলো থেকে যাচ্ছে, যেগুলো করতে পারছি না, বলতে পারছি না, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে। হয়তো আধ ঘন্টা সময় নেবো, তার সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে, এবং সঙ্গে সঙ্গে আমি এখানেও কিন্তু কাজ করে থাকবো। এটা হয় কি, আমার সুবিধা হচ্ছে যে বিষয়গুলো প্রশ্ন এই মুহূর্তে শিউলিকে করতে পারলে আপনার বয়স নিয়ে এবং কত করে দিয়ে, এবং সবচেয়ে বড় কথা আরেকটা, পোর্টফোলিওর মধ্যে কিন্তু যা খুশি রাখার জন্য নয়, এবং 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ভালো ভালো খাবার সব খেতে গেলাম তাহলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। 34টা স্টক কিন্তু কোনো আইডিয়াল ব্যাপার নয়, মানে কোনো থাম রুল নয় যে 10টা স্টক কি 15টা স্টক রাখতে হবে, কিন্তু এটাও ঠিক নয় যে আমি যতগুলো খুশি স্টক নিয়ে রেখে দিলাম। আজকে যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে এবারে তোমাকে শিউলি বলে যাচ্ছি ব্যাপারটা নিয়ে, এতগুলো স্টক রাখবে না, স্টকগুলো সবই ভালো, কিন্তু এর মধ্যে থেকে বাছাই করে শুধু কিছু স্টক রাখবে। আমরা সবাই প্রতিদিনই কিছু না কিছু ভিডিওতে স্টক নাম বলে যাই, কিন্তু তাই বলে তুমি সেগুলো নেবে না। আমি শুধু তোমাকে একা লক্ষ্য করে বলছি না, আমি কিন্তু এখানে সকলকে লক্ষ্য করে বলছি। এখানে লক্ষ লক্ষ লোক যারা দেখছে এবং অতীতে দেখেছে, ভবিষ্যতে দেখে যাবে, প্রায় 25 লক্ষর বেশি লোক অলরেডি আমার ভিডিও দেখেছে। তো এই মুহূর্তে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি এই মুহূর্তে এই ধরনের ব্যাপারটা সকলের ক্ষেত্রে এক একজনের টেস্ট এক রকম, বয়স একরকম, এক একজনের নেবার ভঙ্গি এক রকম, কেউ ছোট টাইমের জন্য ট্রেড করছে, কেউ একটু 2 বছর 3 বছরে করছে, তাদের ক্ষেত্রে আলাদা। তোমার এখানে বেশ কিছু স্টক আছে যেগুলো কোনো রাখা দরকার নেই তোমার ক্ষেত্রে, যদিও বয়সটা জানি না, বারবার মনে হচ্ছিল। যাই হোক, আমি স্টকগুলোর নাম প্রথম থেকে বলে যাচ্ছি, এক এক করে আপনারা ধরতে পারবেন। অ্যাপোলো রয়েছে, অ্যাস্ট্রাল রয়েছে, বাজাজ ফাইন্যান্স রয়েছে, মানে এখানে 3 4 বাজাজ হলো, বিডিএল 5, 6 ভারত ইলেকট্রনিক, 7 হচ্ছে কোচিন শিপওয়ার্ড, 8 নাম্বার রাখা আছে সায়ান্ট, 9 হচ্ছে ডেটা প্যাটার্ন, 10 হচ্ছে দীপক নাইট্রেট, 11 হচ্ছে এফসিএল ফিনোটেক্স কেমিক্যাল, 12 হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এইচএলই গ্লাস, 13 আইআরএফসি, 14 15 আইটিসি, 16 হচ্ছে জেএসডব্লিউ ইনফ্রা, 17 জেডব্লিউএল জুপিটার ওয়াগন লিমিটেড, 18 নম্বর এলটি এনএইচপিসি, 19 20 হচ্ছে পিএনবি, 21 হচ্ছে রিলায়েন্স, 22 হচ্ছে এসবিআইএন, 23 সোনা বিএলডব্লিউ প্রিসিশন, 24 হচ্ছে টাটা পাওয়ার, 25 হচ্ছে টিটাগড়, 26 হচ্ছে ভিবিএল, 27 হচ্ছে জেনসার টেকনোলজি, 28 পিটিলাইট, ফরেস্ট ডিফেন্স, 29 30 হচ্ছে ক্যাম্পস, 31 দীপক ফার্টিলাইজার, আচ্ছা 32 হচ্ছে রাজরতন অটোমোবাইলস ব্যাপারে কাজ করে সেক্টরে, 33 হচ্ছে জিও ফাইন্যান্স, 34 হচ্ছে ডিকসন। মানে কিছুই নিতে বাকি রাখুনি, এই হলো ব্যাপার। আর 50 হয়ে গেলেই তোমার নিফটি ফিফটি সবগুলো হয়ে যাবে। নো, এটা কোনো মজার ব্যাপার বলছি না, সিরিয়াস ব্যাপার। একটা পোর্টফোলিও তোমার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভবিষ্যৎ। তোমার বেশি স্টক নিতে হবে না, 10টা স্টক নাও, এবং বড় বড় যারা টপ উঠে গেছে, যারা 1000 কোটি টাকার যাদের পোর্টফোলিও রয়েছে, তাদের সত্যি নজর করো, দেখবে ম্যাক্সিমামটা 99% তারা কিন্তু মাত্র 12 থেকে 14টা স্টকে রেখেছে, এবং রিস্ক তাদের মতো নিয়ে রেখেছে। তারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা পাল্টেছে, কিন্তু তারা যে কাজটা করছে এটা হচ্ছে কনসেন্ট্রেট করেছে ম্যাক্স টু ম্যাক্স 12 থেকে 18টার মধ্যে। এবং আমি সকলকে এই কথাটাই বলবো যে কনসেন্ট্রেট করো অল্প কিছুর মধ্যে এবং সেটা থেকে ইনডেপথে যাও। দেখো চারিদিক তুমি যদি ছড়াও, তোমার যদি এরকম অবস্থা থাকে
তোমার 100 টাকা রয়েছে সঙ্গে, জাস্ট ফর এক্সাম্পল। এবার তুমি ইচ্ছা করলে 10টা স্টকে 10 টাকা 10 টাকা রাখতে পারো, অথবা 100টা স্টকে 1 টাকা করে রাখতে পারো। তুমি দেখবে যে 100টা স্টকে 1 টাকা করে রাখলে তোমার হয়তো দিনের শেষে বা একটা সময় পরে গিয়ে একটা রিটার্ন পাবে ঠিকই, কিন্তু রিটার্নটা খুব কম। এবং এই 100টার মধ্যে কোনো কোনো স্টক যখন ডাউন করবে, মোটামুটি দেখা গেছে 30 থেকে 32 স্টক ডাউন হয়ে গেছে। 30 থেকে 32 স্টক যদি তোমার ডাউন হয়, তাহলে দেখা যাবে 70টা স্টকের জন্য তুমি 8 আনা 4 আনা করে করে লাভ হয়েছে তোমার, তেমন কিছু লাভ হয়নি। কিন্তু তুমি 10টা কনসিডার করতে, যদি বাড়তো 10টার এতখানি বাড়ার ক্ষমতা রয়েছে, যেগুলো তোমাকে কিন্তু ডবল করে দিয়ে যেত 5 বছরে, অর্থাৎ মোটামুটি মিনিমাম বলছি। তাহলে সেক্ষেত্রে তোমারটা কিন্তু যে 100 টাকাটা 200 টাকা হয়ে যেত 5 বছরের মধ্যে, এবং 200টা 400, 400টা 800 এবং 800টা 1600 টাকায় কনভার্ট হয়ে যেত। সেটা কিন্তু এই জন্যে আমরা বলি কনসেন্ট্রেট করো, কিছু বেশিতে যোগ করো না। এবার দেখো কিরকম ভুল কাজগুলো হয়ে রেখেছে। ডিফেন্স সেক্টর, এখানে কিন্তু সবসময় ডাইভার্সিফিকেশনের কাজগুলো করবে। আমি এটা একটা জাস্ট ফর রাফ একটা এ থেকে বলছি, ডাইভার্সিফিকেশনের কাজগুলো যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু মুশকিল। যেমন প্রথম তুমি এফএমসিজি সেক্টরের কথা যদি বলি, অটো সেক্টর বললাম, রেল সেক্টর বলছি, ডিফেন্স সেক্টর বলছি, ব্যাংকিং সেক্টর বলছি, এরকমভাবে একটা সাজিয়ে নাও। সাজানো হয়ে গেল। এবারে তুমি দেখো একটা অদ্ভুত জিনিস, ডিফেন্স সেক্টরের মধ্যে শুধু একটা সেক্টরে তুমি কি কি রেখেছো? 1 নম্বর বিডিএল কে ঢুকিয়েছো, 2 নম্বর ভারত ইলেকট্রনিক, 3 নম্বর কোচিনকে ঢুকিয়েছো, ডেটা প্যাটার্নকে ঢুকিয়েছো, এছাড়া আরও রয়েছে, আমি তোমাকে বলছি, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটকে ঢুকিয়েছো। এইগুলো সবগুলোকে অ্যাড করতে 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 গেছো, মানে একটা পরাস ডিফেন্সকে ঢুকিয়েছো। ইয়েস, পরাস ডিফেন্সকে ঢুকিয়েছো। মানে চিন্তা করে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা, 32 33 34টার মধ্যে 7খানা 8খানা তোমার ঢুকে গেছে একটা ডিফেন্স সেক্টরে। বুঝতে পারছো ডাইভার্সিফিকেশনের প্রবলেমগুলো কি হয়েছে? বোঝা গেছে? এবারে তাহলে প্রশ্ন আসছে, তাহলে কি করবো? তাহলে সহজ ব্যাপার, তোমার এখান থেকে যে স্টকটা রেখেছো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, তুমি তাহলে ভিভিএল কে রেখে দিয়েছো এখানে, তো হয়ে গেল। আইটি সেক্টরকে তুমি যদি রাখো, তার মধ্যে তুমি রাখছো জেনসারকে রেখে দিচ্ছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটসেট্রার জন্য। তো এর সঙ্গে তুমি যদি রাখো আইটির মধ্যে সায়ানকে রেখে দিচ্ছ, সেমিকন্ডাক্টর লেভেলে কাজ করছে বলে, হয়ে গেল। আর এর মধ্যে কিন্তু আর কোনো বেশি অ্যাড করার দরকার নেই, ঠিক আছে? তুমি এখানে আইটির মধ্যে অ্যাপেলকেও রেখে দিচ্ছ, তাহলে তোমার এখানে 3খানা হয়ে গেল, হলো। এবারে এছাড়াও তোমার রয়ে গেল রেলওয়ে সেক্টরে। এবার আসছি ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর, ব্যাংকিং সেক্টর। এবারে ব্যাংকিং সেক্টরে তোমার এখানে কোথায় রয়েছে? বাজাজ ফাইন্যান্সকে আমি দেখতে পেলাম, আর এছাড়া তোমার কিন্তু পিএনবি কে রেখেছো এখানে, আর এর মধ্যে কোথাও এসবিআইএন কে রেখে দিয়েছো, এসবিআইএন কে রেখেছো। এছাড়া আমি কিন্তু আর দেখতে পেলাম না। বোঝা গেছে? তাহলে কি ব্যাপার দাঁড়াবে এখন তোমাকে? দাঁড়াবে, যদি তুমি ব্যাংকিং সেক্টরের মধ্যে দেখো, ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই কে রেখেছো, পিএনবি কে রেখেছো, বাজাজ ফাইন্যান্সকে রেখেছো, 3টেকে রেখে দিয়েছো। আমার মত অনুযায়ী এসবি আর পিএনবি দুটো রাখার কোনো মানে হয় না, পিএনবি কে এখানে অফ করে দিতে পারো, হয়ে গেল। সেকেন্ড ওয়ান, ডিফেন্স সেক্টরে এত ডিফেন্স স্টক রাখার কোনো মানে হয় না। আমি যেটা মনে করছি আমার নিজস্ব মত অনুযায়ী, সেক্ষেত্রে এতগুলো ডিফেন্স স্টক না রেখে বিডিএল বিএল রাখার কোনো মানে হয় না, যে কোনো একটাকে তুমি রাখো। কোচিন শিপওয়ার্ডকে রেখেছো, ডেটা প্যাটার্নকে রেখেছো, এতগুলো রাখারও কোনো দরকার। ডেটা প্যাটার্ন কোচিন শিপওয়ার্ডের মধ্যে তুমি প্রফিটেবিলিটি বুঝে কোচিন শিপওয়ার্ডকে রেখে দাও, ঠিক আছে? আর এদিক থেকে তুমি ভারত বিডিএলকে রাখছো, তো এটাও একটা ভালো। এখান থেকে তোমার কোচিন শিপওয়ার্ড ভালো রয়েছে, আর তুমি এছাড়া এইচএএল কে রাখছো, ব্যাস এটাই তোমার যথেষ্ট। আর কিন্তু বেশি রাখার কোনো মানে হয় না। বোঝা গেছে? যেরকম পরস ডিফেন্স এখান থেকে আউট হয়ে যাওয়া উচিত আমার মনে হচ্ছে, কমিয়ে দাও ব্যাপারটাকে। এখানে ফাইন্যান্সের মধ্যে তুমি বাজাজ ফাইন্যান্সকে রেখেছো, জিও ফাইন্যান্সকে রেখেছো, জিওকে রাখার দরকার নেই। যদি মনে করো জিওতে তোমাকে ভালো রিস্ক নিতে পারো অল্প বয়স, তাহলে বাজাজকে অফ করে দাও, বাজাজকে বন্ধ করে জিও ফাইন্যান্সকে অ্যাড করে নাও। বোঝা গেল? এবারে চলে আসো তোমার অটোমোবাইল সেক্টর। সোনা বিএলডাব্লিউকে রেখেছো, আবার তুমি রেখেছো রাজরতনকে। সোনা বিএলডাব্লিউ রেখেছো ঠিক আছে, কিন্তু এর সঙ্গে তোমার লার্জ ক্যাপ কোম্পানিকে তুমি কোথায় রেখেছো সেটা আমি কিন্তু এখানে আমি খুঁজে পাচ্ছি না। তোমার কোনো লার্জ ক্যাপ রাখা দরকার ছিল, টাটা মোটরসে তোমার ঢোকা দরকার ছিল। তার মানে অটো সেক্টরে তোমার টাটা মোটরসকে অথবা তুমি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে রাখার দরকার ছিল, যেটা রাখুনি, অত রাখার প্রয়োজন ছিল। হয়ে গেল রেল সেক্টর। রেল সেক্টরের মধ্যে এক কারি নিয়ে রেখে দিয়েছো। রেল সেক্টরের মধ্যে আমি যেরকম দেখলাম, এখানে তুমি রেখেছো আইআরএফসি কে রেখেছো, আবার রেলওয়ে সেক্টরের মধ্যে জেডাব্লিউ কে রেখেছো ওয়াগনের জন্য। যদি জেডাব্লিউ কে রাখো, টিটাগড়কে রাখার কোনো মানে হয় না।
তাহলে দুটোর মধ্যে একটাকে তোমাকে রাখতে হবে। যে JWL রিটার্নটা বেশি দিয়েছে তার অর্থ টিটাগড়কে তুমি বন্ধ করে দেবে। সবগুলো লিখতে থাকো তোমার জন্য ব্যবস্থাটা। আচ্ছা, এবারে আসছি সেকেন্ড কথা। রেলওয়ে সেক্টরের মধ্যে সব থেকে বড় যেটা দরকার ছিল সেটা হচ্ছে রেলটেল। রেলটেল কিন্তু এখানে আমি দেখতে পেলাম না, রেলটেল আনা দরকার ছিল। এনিহাউ যাই না, রেলটেল আনলে ভালো হতো, রেলটেলটা একটু পজিটিভ ছিল। IRFC রেলটেল রাখো, ওয়াগনের জন্য JWL রাখো, এটা হলো ঘটনা। আচ্ছা, এবারে আসছি VBL কে রেখেছো, এর সঙ্গে আবার তুমি ITC কেও রেখেছো, দুটো রাখার কোনো মানে নেই। সো আই থিঙ্ক ITC কে অফ করে দাও, VBL কে রাখো, অর ITC কে রাখো, VBL কে অফ করো, দুটোর একটা। কারণ দুটোই তোমার সেম জায়গায় কাজ করছে। তার সঙ্গে LT ফুডকে রাখছো, ভালো কথা, LT ফুডস থাক, কোনো অসুবিধা নেই। চলে আসছে যাক এর পরবর্তীকালে তোমার কি করেছো, অ্যাপোলো। অ্যাপোলোকে রেখেছো ডিফেন্স সেক্টরে, মানে ডিফেন্সে প্রচুর বাড়িয়েছো। ডিফেন্স সেক্টরে এত রাখার মানে হয় না। তুমি অ্যাপোলো প্রচণ্ড রিস্কি, যেখানে তুমি BDL কে রাখছো, তার সঙ্গে তুমি রেখে দিচ্ছ BDL কে তুমি রাখছো, তারপরে তুমি যেটা রাখছো আরেকটা আমি দেখলাম সেটা হচ্ছে HAL কে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে রেখে দিচ্ছ। সেখানে দুটোকে রাখছো লার্জ ক্যাপ, আর অ্যাপোলোকে রাখছো স্মল ক্যাপ। ঠিক আছে, সেটা রাখা যেতে পারে, ঠিক আছে, ওটাকে দুটো লার্জ আর একটা স্মল। তো এনিহাউ আমি চলে আসছি পরে অ্যাস্ট্রাল। অ্যাস্ট্রালকে যখন পাইপ হিসেবে রাখছো, অ্যাস্ট্রাল ঠিক আছে, ইনফ্রার মধ্যে এই ব্যাপারটা কাজে লাগবে। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি কি, HLE গ্লাস। HLE গ্লাস তুমি কেন কিনেছো সেটা আমি জানি না, নিশ্চয়ই কোনো রিজনে কিনেছো, কিন্তু এই মুহূর্তে HLE গ্লাসে কোনো প্রচুর রিস্কি এবং কোনো লাভ তেমন নেই। যদি প্রফিটে থাকো HL গ্লাস থেকে বেরিয়ে যেতে পারো। প্রচুর পজিটিভ ব্যাপার আছে, আমি বলছি না, কিন্তু যেখানে আমাকে পোর্টফোলিওটা ছোট করতে হবে সেটা আগে জরুরি। বেশ, ক্যাম্পসকে রেখেছো মিউচুয়াল ফান্ড রিলেটেড ব্যাপার, AMCর জন্য রেখে দিয়েছো, তাহলে ক্যাম্পসকে রেখেছো, ফাইন। দীপক ফার্টিলাইজারকে রেখে দিয়েছো। এবারে দীপক ফার্টিলাইজার কেন রেখেছো সেটার সবচেয়ে বড় ব্যাপার, যে আমি এখানে যেটা মনে করছি দীপক ফার্টিলাইজার এখানে খুব একটা প্রয়োজনীয়তা রাখছে না। এখানে যেগুলো জায়গা দেওয়া যায় সেখানে তোমার রাখছো ডিকসন টেকনোলজিকে, ডিকসনকে রাখছো। আবার এখানে দেখো সায়ানকে রাখছো, সেমিকন্ডাক্টর সায়ান কাজ করছে, ডিকসনও সেম জায়গায় কাজ করছে, দুটোর মধ্যে একটা রাখো। এত রাখার দরকার নেই, কনসেন্ট্রেট করো অল্প জায়গার মধ্যে। সো আই থিঙ্ক আমার মতে সায়ান্টের কিন্তু বেশি ক্ষমতা রয়েছে রাদার দ্যান ডিকসন। সায়েন্স স্মল ক্যাপ কোম্পানি, তো আমি মনে করছি না, আমার নিজস্ব মত অনুযায়ী, দ্যাটস অনলি মাই ওপিনিয়ন, কিন্তু নো বাই সেল রেকমেন্ডেশন, কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়। আমি আমার কথা শুধু বলে যাচ্ছি, আমার মতে ডিকসন আর সায়েন্টের মধ্যে একটা রাখলেই যথেষ্ট, দুটো রাখার দরকার নেই, বোঝা গেছে। আচ্ছা, আসা যাক এরপরে টাটা পাওয়ারকে রেখে দিচ্ছ। টাটা পাওয়ার কিন্তু ডিকসনের সঙ্গেও কাজ করে, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশনে কাজ করছে, তার সঙ্গে সোলার সেলের উপর কাজকর্মগুলো করছে। এছাড়া যে বলছি আমরা সেটা হচ্ছে ইনস্টলেশনের কাজকর্মগুলো করছে, সেটা হচ্ছে পাওয়ার চার্জার ইনস্টলেশনের কাজগুলো করছে। সুতরাং এই ব্যাপারে টাটা পাওয়ার খুব ভালো রয়েছে কোম্পানি, ঠিক আছে। এবারে আসছি, শর্ট করে আনছি তোমার সেগুলি ব্যাপারগুলোকে। প্রথম হচ্ছে তুমি অ্যাপেলকে রাখছো, অ্যাপেল গুড কোম্পানি, কিন্তু এর সঙ্গে ডিটেলস রাখছো, জেনসারকেও রাখছো, সায়ানকেও রাখছো, সবগুলোকে একসঙ্গে রাখছো। আমি এটার মিনিং খুঁজে পাচ্ছি না, এনিহাও এই মুহূর্তে এটা তিনটে থাক। অ্যাপোলোকে রাখছো, ভেরি ভেরি রিস্কি কোম্পানি, হয়তো নেগেটিভে আছে। অ্যাস্ট্রালকে ইনফ্রাস্ট্রাকচারের জন্য রাখছো, আবার এখানে JSW ইনফ্রাকেও রেখে দিচ্ছ, দুটোকে রাখছো একসঙ্গে, খুব একটা প্রয়োজনীয়তা নেই। এনিহাও ঠিক আছে। BDL রাখছো, BEL কে অফ করে দিচ্ছ, বাজাজ ফিনান্সকে অফ করে দিচ্ছ, যদি তুমি মনে করো যে জিও ফাইন্যান্সকে রাখতে চাও তবে, আর না হলে জিওকে যদি তুলতে চাও তাহলে বাজাজকে রেখে দাও, কারণ হয়ে গেল। কোচিন শিপওয়ার্ডকে রাখছো, খুব মানে প্রয়োজনীয় কোম্পানি। সায়ানকে রাখছো সেমিকন্ডাক্টর কাজকর্মগুলোর জন্য। এরপরে দীপক নাইট্রেটকে রাখছো, কেমিক্যাল সেক্টর যেদিন উন্নতি হবে সেদিনের জন্য। কেমিক্যালের এর সঙ্গে FCL-কে রেখে দিচ্ছ, দুটো কম্বিনেশন ঠিকঠাক কাজ করবে, ঠিকই আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডকে রাখছো, HLE গ্লাসকে অফ করে দিচ্ছ। HLE গ্লাস আমার মতে, যেহেতু তোমার অনেকগুলো ভালো ভালো কোম্পানি রয়েছে, এটার খুব বেশি প্রয়োজন, একটা কনসেন্ট্রেট ওয়েতে এগো, এরকম নয় যে আমি যা খুশি নিয়ে রেখে দিলাম। HLE গ্লাস ভালো কি রিটার্ন দিতে পারে না? অবশ্যই দিতে পারে, কিন্তু দিচ্ছে মানেই এখনই তোমার ক্ষেত্রে লাগবে তার কোনো মানে নেই। তোমার কি রোগের কি ওষুধ সেটা কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। আমি শুধু আমার মেডিসিনটা বলে দিচ্ছি, কাজটা তোমায় করতে হবে। আচ্ছা, পোর্টফোলিও অ্যানালিসিস করতে একটা ফিজ নেই, আমি তোমাকেও একটা মেল করে দেবো, ফিজ একটা নিয়েই কাজটা করি, যাকে বলা গুরুদক্ষিণা। আর আগে একেবারেই অলমোস্ট কম, খুবই কম ছিল, একটা মিনিমাম রেখেছি জাস্ট সকলের সুবিধার জন্য, এমন কিছু বড় রাখবো না, এটা নিশ্চিত থাকতে পারো। কাউকেই এমন বিপদে ফেলবো না, অসুবিধায় ফেলবো না বড় দিয়ে, কিন্তু রাখবো, একটা রাখতে হবে, কারণ বুঝতেই পারছো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। এনিহাউ যেটা হোক সেটা ফ্যাক্টর নয়, কাজ করছি প্রফেশনাল কাজ, প্রফেশনাল হিসেবে একটা এক্সপেকটেশন থাকবে।
তো হয়ে গেল এটা। IRFC রাখছো রেলের জন্য, ITC হোটেল, ঠিক আছে, ITC হোটেলকে রাখছো, VBL-কে রাখছো। আমি যেটাকে বললাম ITC-র ক্ষেত্রে এখন এটাকে অফ করে দাও। ITC হোটেলকে যদি ITC-কে রাখতে চাও, কেন বলছি, LT ফুডকে রাখছো, VBL রাখছো, ITC রাখছো, তিনটিকে রাখার দরকার নেই। ITC যথেষ্ট ভালো, কারোর ITC আছে মানে সে সেল করো না। এর ক্ষেত্রে VBL নিয়ে রেখেছো বলে ITC-কে অফ করছি। যদি মনে করো ITC-কে বেশি প্রেফার করো, ITC রিসেন্ট এসছে, অনেক রিজার্ভস ভালো রয়েছে, পজিটিভিটি আসবে মনে করো, তাহলে VBL-কে আউট করো, সব ছোট করো একদম, চলে এসো JSW ইনফ্রা, ঠিক আছে। এবারে এখানে তুমি যেহেতু টিটাগড়কে অফ করে দিচ্ছ, JSW-কে JW এর জুপিটারকে রাখো, LT ফুডসকে রাখো, NHPC-কে রেখেছো, ঠিক আছে। এটা পুরো মানে ইনফ্রার ব্যাপারে রয়েছে, এটাকে রাখা আর টাটা পাওয়ারকে দুটোকে রাখার কোনো মানে ছিল না। এটাকে অফ করে দিয়ে ভালো। তো এনিহাও এখন থাক, পরে আমি দেখছি। রিলায়েন্সকে রেখেছো, রিলায়েন্সকে অফ করছি না, লার্জ ক্যাপ কোম্পানি, পাওয়ারফুল কোম্পানি, ভবিষ্যতে অনেকগুলো পয়েন্টের সঙ্গে যুক্ত হয়েছে। রিসেন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেটার সঙ্গে কাজ করছে, এই খবরটা তোমার জানা যায় না। 855 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হচ্ছে এবং রিলায়েন্সের একটা উইং তৈরি হচ্ছে। এনিহাও মোটমাট ফিউচার ভালো আছে। চলো, এটাকে আমি অফ করতে বলেছি। SBIN আর PNB অফ করেছো, SBI থাকলো। সোনা BLW অফ করে দিচ্ছ, তার বদলে কিন্তু তুমি দেখে দিচ্ছ রাজরতনকে। যদি রাজরতনকে মনে করো খুব একটা পজিটিভ নয়, সোনাকে রাখতে পারো। সোনা BLW কিন্তু অনেক দিন ধরে লসে চলছে, আমাদেরকে কোনো রকম প্রফিট দিচ্ছে না। অনেক ফিউচার রয়েছে কিন্তু হচ্ছে প্রফিটেবিলিটি নেই, 2-2.5 বছর ধরে কোনো প্রফিট নেই। বরঞ্চ গ্যাব্রিয়েল ইন্ডিয়া, যেটাকে অটোমোবাইল সেক্টরে কাজ করছে, ওটা ভালো কোম্পানি, অথবা এখানে রাজরতনও ঠিক আছে। এনিহাউ যদি মনে করো সেক্ষেত্রে সোনা BLW আপাতত থাক, ঠিক আছে। আমি পরে দেখছি, কেন বলছি, ভবিষ্যতে কাজে লাগবে। টাটা পাওয়ার রেখে দাও, এই টিটাগড় অফ করছো, VBL অফ করছো, জেনসার নিচ্ছ, সায়ানকে নিচ্ছ, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু কাজ করছে, ঠিক আছে। পিডিলাইটকে নিয়ে রেখে দিয়েছো, ঠিক আছে। ক্যাম্পসকে রেখে দিয়েছো, ফ্যান্টাস্টিক, এবং রাজরতনকে রাখছো, জিও ফাইন্যান্সকে অফ করে দিয়েছো। তাহলে এর ফলে তোমার একটা ছোট হয়ে এলো এবং এটা একটা জায়গায় চলে এলো, ঠিক আছে। শিউলি, আপাতত এই টোটাল ভিডিওটা আজকের মতো কমপ্লিট হলো। এখানে একটা যে ব্যাপার প্রথম দাঁড়ালো, পোর্টফোলিওটাকে ছোট করে আনা। পোর্টফোলিও অর্ধেক হয়ে যাবে, যেগুলো বাদ দিলাম আলটিমেটলি দাঁড় করালে পোর্টফোলিও চলে আসছে মোটামুটি 20-22টার মধ্যে চলে আসার টার্গেট রাখো। আসার পরে যেগুলো প্রফিট বুক করবে, যদি কোনোটা লসে থাকো আমাকে জানাবে। আর একটা কথা, স্ক্রিনশট দেবে, টাইপ করে লিখে গেছো, স্ক্রিনশট না দিলে ওটা প্রফিট গেছো কি লসে আছো সেটা বুঝতে পারছি না। যাই হোক, ওইটা একটু দিয়ে দেবে। এইগুলো এখন দরকার নেই, এখন কাজটা হয়ে গেল। এভাবে থাকো, টাচে থাকো, আবার পরে অ্যানালিসিস হবে। আজকে আমরা শেষ করছি, আবার নেক্সট ডে দেখা হবে। অনেকে পোর্টফোলিও দিয়ে অ্যানালিসিসের জন্য মেল করে বসে আছো, এখন আর দিও না, কারণ এগুলো করতে অনেক সময় লেগে যাবে, 1 মাসের মতো পার হয়ে যাবে যে হারে মেল এসছে একদিনের মধ্যে। সুতরাং একটু ওয়েট করো, আমি সবাইকে সব বলে দেবো, এইভাবে কাজ শুরু হবে। আজকের মতো